এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন দেবশ্রী ভট্টাচার্যর লেখা নিশুতি রাতে মুর্শিদাবাদ। গল্প পাঠে রয়েছি আমি প্রত্যয়, অভিনয়ে রয়েছে মধুরা আচার্য, আদিত্য বাসু, সৌরভধ্বনি সাহা, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। রাত বোধহয় বেশি হয়নি, তবে পাড়া গাঁয়ের রাস্তা তো, তাই বোধহয় সূর্য ডুবলেই কেমন যেন অন্ধকার হয়ে আসে। আলো অবশ্য আছে রাস্তার ধারে ধারে ল্যাম্প পোস্টে, কিন্তু আজ কি হয়েছে কে জানে। আলোগুলো জ্বলার পর থেকেই যেন থরথর করে কাঁপছে। পার্থ আর সঙ্গীতার বাইক দুটো এতক্ষণ মহেশপুর সোনাপাড়া দেবগ্রাম পেরিয়ে হাইওয়ের ওপর ঝড় তুলে এই বহুতলির কাছে আসার পর থেকে কেমন যেন থমকে থমকে চলেছে। সঙ্গীতার স্বরে পার্থর হেলমেটে বসানো অন্তর্ভাস মানে ইন্টারকমটা বেজে উঠল। তোকে বলেছিলাম পার্থ, বহুতলিতে আমাদের সন্ধ্যের আগে পৌঁছতে হবে। এইসব গ্রাম টামের না কোনো ভরসা নেই। যখন তখন আলো চলে যায়, লোডশেডিং হয়। এমন অচেনা আলো আঁধারি রাস্তায় বাইক চালানো যায়? দুদিকে কলা গাছ, নারকেল আর বড় বড় আম গাছে রাস্তাটাকে একেবারে ঘিরে রেখেছে। এক ফালি সরু পিচের রাস্তা, মাঝে মাঝে ছোট বড় গর্তে ভরে আছে। এই রাস্তায় বাইক চালানো সত্যি খুব কষ্টের। আগে আগে যাচ্ছে পার্থ আর পিছনে সঙ্গীতা। সঙ্গীতা পিছন থেকে বকবক করে কান মাথা খেয়ে ফেলল। আর কি করা যাবে, সন্ধ্যা যখন হয়েই গেছে তখন তো আর এইসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। তার কথার কোনো পাত্তা না দিয়ে পার্থ যেমন বাইক চালাচ্ছিল তেমনই চলতে লাগলো। তাতে কি আর সঙ্গীতা থামে? সে অনর্গল বকেই চলল। তখন ঘটকপুরের ওই ধাবাটায় অনেকক্ষণ সময় নিলি। এত টাইম লাগে না তোর খেতে? আরে কি মুশকিল, আমি কি একটু শান্তিতে খেতেও পারবো না নাকি? হ্যাঁ, আর তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? ভূত দেখবি বলেই তো এসছিস এই গ্রামটাতে। তো একটু অন্ধকার থাকবে, রাস্তায় খানাকন্দ থাকবে, তবেই না ভূত থাকবে। না হলে বেচারা ভূতগুলো কোথায় থাকবে বল তুই? এটা একদম ঠিক কথা। ভূত দেখতেই তো এই গ্রামে আসছে পার্থ আর সঙ্গীতা। দুজনের বিয়ে হয়েছে এই মাস 5 হয়েছে, এখনো হানিমুন হয়নি। সঙ্গীতার পছন্দ একটু অন্যরকম। পাহাড়, সমুদ্র, এমনকি জঙ্গল নয়। ওর পছন্দ একটা ভুতুড়ে গ্রাম। তা ভারতবর্ষে খুঁজলে পাওয়া যাবে না এমন কোনো জিনিস নেই। পার্থ আর সঙ্গীতার এক কমন ফ্রেন্ড সাধন মুর্শিদাবাদের এই অচপাড়া গাঁ বহুতলিতে নতুন একটা হোটেল, মানে একটু ঘষে মেজে যাকে বলে, একটা ইকো রিসর্ট খুলেছে। সামনেই পদ্মা নদী। জায়গাটা বেশ সুন্দর। আর সাধনের ভাষায় সঙ্গীতা ঠিক যেমন চাইছে গ্রামটা নাকি একদম ওই রকম। মাঝে মাঝেই নাকি এখানে নানান রকম ভৌতিক, অলৌকিক, পরলৌকিক এরকম সব অদ্ভুত ঘটনা ঘটে। মাঝে মাঝেই রাতের বেলায় ধুমধাম শব্দ শোনা যায়। কারণ নেই, অকারণ নেই। গাছ পড়ে যায়, পুকুরের শান্ত জলে কোনো কারণ ছাড়াই বুদবুদ ওঠে। কেন হয়, কি হয় কেউ জানে না। সেই কলকাতা থেকে দুজনে দুটো বাইক নিয়ে বেরিয়ে পড়েছে ভোরবেলা। আধুনিক দম্পতির আধুনিক হানিমুন। খানিকটা চুপচাপ চলার পরেই
আবার কলবল করে উঠল ইন্টারকমটা। সাধনকে একবার ফোন করলে হতো না? কোথায় যেন দাঁড়াবে বলেছিল। আরে না না ছাড়, শুধু শুধু ফোন করার কি দরকার? আমি তো জানি ওই আর একটু এগোলেই একটা চওড়া রাস্তা পড়বে, তার একেবারে শেষ প্রান্তে একটা চায়ের দোকান আছে। তো ওখানে গিয়ে ফোন করলেই সাধন চলে আসবে। আর ওই চায়ের দোকান থেকে তো 2 মিনিটের রাস্তা মাত্র। পার্থর কথাগুলো শেষ হলো কি হলো না, রাস্তায় জলে ঢাকা একটা বড় গর্তে পড়ে পার্থর বাইকটা হঠাৎ ছিটকে পড়ে 10-15 হাত রাস্তায় ছেঁচড়ে ছেঁচড়ে পাশ করে একটা সবজি বাগানে গিয়ে পড়ল। একটা ঝিঙে গাছের মাচা সমেত আরেকটু দূরে হুমড়ি খেয়ে পড়ল পার্থ। এদিকে হঠাৎ ব্রেক কষতে গিয়ে সঙ্গীতার বাইকটাও পড়ে গেছে। তবে সঙ্গীতার খুব একটা চোট লাগেনি। নিজের হেলমেটটা খুলতে খুলতে সে ছুটে গিয়ে পার্থকে তুলে ধরল। আরে আরে কি হলো? তুই তুই ঠিক আছিস তো? ওহ, আরে কি করে পড়ে গেলাম বলতো? উফ উফ, গর্তটায় পড়েছিল মনে হয় বাইকটা। উফ, পাটা পাটা বোধহয় গেছে একবারে। উফ, হঠাৎ এরকম পড়ার জন্যই বোধহয় পার্থ কেমন যেন অবাক হয়ে তাকিয়ে রইল সঙ্গীতার দিকে, যেন সে চেনেই না তাকে। সঙ্গীতা দেখল পার্থর বাঁ পায়ের প্যান্টের নিচের দিকটা রক্তে ভিজে গেছে, হেলমেটের কাঁচ ভেঙে মাথার অনেকখানি কেটে গেছে। ইস, সে তো একেবারে যাতা অবস্থা হয়ে গেল রে। কি করি বলতো এখন? এক্ষুনি তো হসপিটালে নিয়ে যেতে হবে। এখানে যে কোথায় হসপিটাল কিছুই তো চিনি না রে। আরে না না চল না, উফ, ওই ওই চায়ের দোকানটা অবধি কোনো মতে যেতে পারবো আশা করছি। উফ, ভালোই লেগেছে রে। তারপর নিশ্চয়ই সাধন আসবে, তখন তখন কিছু একটা ব্যবস্থা করব। চল এখন চল। সঙ্গীতা পার্থকে বসিয়ে রেখে একবার ছুটে গিয়ে নিজের বাইকটা দেখল, সেটাও এখন দেহ রেখেছে। বিপদ যখন আসে তখন তো আর একা আসে না। কি হবে রে? এটাও তো গেছে। এতটা রাস্তা এই পা নিয়ে যেতে পারবি? বাইকটাও গেছে? আরে ধুর, উফ, হ্যাঁ পারবো, বাইকটা বরং এখানে রেখে দিই, কাল সকালে দেখা যাবে। আমার আমার হাতটা একটু ধরতো, আমি আমি ঠিক পারবো আশা করছি। সঙ্গীতা পার্থর হাতটা নিজের কাঁধের উপর নিয়ে ওকে দাঁড় করালো। এইটুকু রাস্তা বলেও রাস্তাটা খুব একটা কম মোটেই নয়। অন্ধকারের মধ্যে এরকম ভাঙাচোরা রাস্তার মধ্যে যেতে যেতে সঙ্গীতার মনে হলো নিজের গালেই নিজে দুটো চড় মারে। হানিমুনে কেউ এমন জায়গায় আসে? কি করে এত বড় অ্যাক্সিডেন্টটা বাধালি বলতো? আরে জানিস তো, সত্যি বলছি, আমার আমার মনে হলো যে বাইকের ঠিক সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে, খোলা চুলে, সাদা কাপড় পরে। জানিস তো, মনে হলো যেন একটা একটা লম্বা হাত বাড়িয়ে আমার বাইকের চাকার ভেতর টুক করে ঢুকিয়ে দিল। পার্থর গলাটা কেমন যেন অদ্ভুত শোনালো। সঙ্গীতা এত ভূতভূত করছিল বলেই বোধহয় এরকম একটা অদ্ভুত গলা করে এই অন্ধকার রাস্তায় এরকম করে ভয় দেখাচ্ছে। সঙ্গীতার ঢোক গিলে বলল, এই এই শোন, আমার কিন্তু ভয় লাগছে। হ্যাঁ, লাগছে। বহরমপুরে ঝকঝকে আলোয় বসে ভূত দেখব বলাটা অনেক সহজ, আমি বুঝতে পেরে গেছি। কিন্তু কিন্তু এখানে এই অবস্থায়, উফ, আমি আর নিতে পারছি না। অনেক হয়েছে হানিমুন, অনেক হয়েছে। কাল সকালেই এখান থেকে চলে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। হো হো করে হেসে উঠল পার্থ। বড় চওড়া রাস্তাটা প্রায় শেষ হতে চলেছে। রাস্তাটা একটা বাঁক ঘুরে জঙ্গলের আড়ালে ঢেকে গেছে। নদীর কুলকুল আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে।
ওইদিকেই নদীটা, আর ওখানেই বোধহয় আশেপাশে হোটেল করেছে সাধন। চারিদিকটা তাকিয়ে সঙ্গীতা বলল, আরে কোথায় বলতো চায়ের দোকানটা? এখানে তো কিছুই নেই। এতটা রাস্তা এভাবে হাঁটার ফলে পার্থর পায়ের ব্যথাটা বোধহয় বেড়ে গেছে। কোনো মতে কোঁকাতে কোঁকাতে সে বলল, আশেপাশেই থাকবে। দেখ 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 না ভালো করে। একটা বললো যখন চায়ের দোকানের কথা, নিশ্চয়ই আছে। দিদিমণি, চা খাবেন? কে যেন ঠিক ঘাড়ের কাছে পিছনে দাঁড়িয়ে কথাগুলো বলল। চমকে উঠল সঙ্গীতা। ওই তো ওদের পেছনেই চায়ের দোকান, একটা টিনের চালের ছোট্ট ঘর, চায়ের সরঞ্জাম রাখা, একটা বড় কেটলিতে চা ফুটছে, দুধ চায়ের কড়া গন্ধ নাকে আসছে। সামনে বেশ 3-4টে কাঠের বেঞ্চ পাতা। অদ্ভুত ব্যাপার তো, এত আয়োজন কোথায় ছিল? একটু আগেই তো এই জায়গাটা পেরিয়ে এলো ওরা, কিছু তো চোখে পড়েনি। এই চায়ের দোকানটা একটু আগে কোথায় ছিল? মানে? লোকটা যেন জীবনে প্রথম এমন অদ্ভুত প্রশ্ন শুনতে পেল। লোকটাকে কেমন যেন অদ্ভুত লাগছে, কথাগুলো কেমন যেন অদ্ভুত সুর করে বলছে। সঙ্গীতা এবার বেশ ঝাঁঝিয়ে উঠে জোর দিয়ে বলল, আমি ঠিক দেখেছি, একটু আগেও এখানে কোনো চায়ের দোকান ছিল না। আর এত রাতে দোকান খোলা কেন? পার্থ, চল চল চল, এই চায়ের দোকানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সঙ্গীতার এরকম কথাতেও মনে হলো না লোকটার তেমন কোনো হেলদোল হলো বলে। সে ঠিক আগের মতোই ওদের দুজনের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সুর করে করে বলল, দিদিমণি, চা খাবেন? আমার চায়ের দোকান দিনে রাতে সব সময় খোলা থাকে। পার্থ সঙ্গীতার কাঁচটায় একটা চাপ দিল। আরে এত লাফালাফি করিস না। সাধন তো বলেছিল এখানে একটা চায়ের দোকান রাতেও খোলা থাকে। এদিক দিয়ে বিএসএফের গাড়ি যায় রাতের বেলা। আর আর তাছাড়া কয়েকটা রিসর্টও তো আছে এখানে, সেখানেও অনেক লোকজন থাকে। তাই হয়তো চায়ের দোকানটা রাত্রে খোলা থাকে। এই জন্যই তো মনে হয় ও বললো যে আমাদের এখানে এসে ফোন করতে। সঙ্গীতার মনের দোনো যেন যেতে চাইছে না। সে ওখানেই দাঁড়িয়ে রইল মুখ গোঁচ করে। ওর ওই রকম মুখের দিকে তাকিয়ে পার্থ হেসে উঠল এবার। আরে কি হলো তোর? শোন না, বলছি আমি না দাঁড়াতে পারছি না, পাটায় পাটায় খুব লাগছে। চাটা অন্তত খাই ওই বেঞ্চটায় বসে। চল না, ওখানটায় বসে সাধনকে ফোন করবো না হয়। হ্যাঁ, চ একটু চ। এই ব্যাপারটা বেশ পছন্দ হলো সঙ্গীতার। সঙ্গীতার ওপর প্রায় পুরো ভরটা দিয়ে কোনো মতে চলল পার্থ। একটা বেঞ্চে বসে সামনের আরেকটা বেঞ্চে পাটা তুলে রেখে খানিকক্ষণ চোখ বন্ধ করে চুপ করে বসে রইল পার্থ। এতক্ষণ ধরে হেঁটে আসায় সে যে বেশ কাহিল হয়ে পড়েছে সেটা বোঝা যাচ্ছে। চায়ের দোকানের লোকটা এখনো গামছা কাঁধে দাঁড়িয়ে আছে। পার্থ বেঞ্চের ওপর পা তুলে বসার পরেই সে ঠিক আগের মতোই সুর করে বলতে লাগলো, দিদিমণি, চা খাবেন? সঙ্গীতা এবার বিরক্ত হয়ে বলল, হ্যাঁ রে ভাই, খাবো, দাও 2 কাপ দাও। লোকটা এতক্ষণে তাদের পেছন ছেড়ে দোকানে গিয়ে ঢুকল। পার্থ সঙ্গীতার রাগ দেখে হেসে ফেলল। কিরে, তুই তুই ভূত দেখবি বলে এত দূর এলি, আর এরকম এরকম একটু ভূতুরের লোকজন দেখিয়ে রেগে যাচ্ছিস তুই? হ্যাঁ, শোন, সাধন বলেছিল এখানে মাঝে মাঝে উল্টোপাল্টা জিনিস হয়, ধূপধাপ গাছ পড়ে যায়, রাতের বেলা কে যেন নূপুর পায়ে হেঁটে যায়। কিন্তু এরকম বিশ্রী একঘেয়ে লোক গায়ের ওপর এসে দিদিমণি চা খাবেন, দিদিমণি চা খাবেন করে, সেটা তো বলেনি। আজ পাই বেটা সাধনকে, দেখাবো কত ধানে কত চাল।
কচু পোড়া, বুঝলি? পার্থ আবার হাসতে লাগলো। সঙ্গীতা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, কি হলো, হাসছো কেন? তুমি তুমি বলো তো যে কত ধানে কত চাল, শুনি আমি। অ্যাঁ? আরে বলো বলো, কত ধানে কত চাল হয় বলো। সঙ্গীতা মুখ কোমড়া করে তাকিয়ে রইল পার্থর দিকে। পার্থ আবার হাসতে হাসতে বলল, 24 মণ ধানে 23 মণ চাল, বুঝলে? ধুর বাবা, ভালো লাগে না। এই কাঁটা পানি এখানে বসে বসে উনি চাল ধানের হিসাব করছেন। সাধনকে তুই ফোন করবি নাকি আমি? আমি করছি, দাঁড়া। কিরে, তোদের আর কতক্ষণ? এ তো একেবারে মাঝরাত করে দিলি রে। পার্থ বেঞ্চ থেকে পাটা নামিয়ে ব্যথায় একবার কোঁকিয়ে উঠে বলল, আর বলিস না রে, বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ফোনের ওদিক থেকে সাধনের উদ্গ্রীব স্বর শোনা গেল। সে কি রে, কি আবার বাধালি? দাঁড়া, আসছি এক্ষুনি। তোরা কোথায় আছিস এখন? এখানে বোধহয় সিগন্যালের কোনো সমস্যা আছে। কথা বলতে বলতেই ফোনটা কেটে গেল। ওদিকে পার্থর কথা শেষ না হতেই দুটো মার্কা মারা কাঁচের ছোট গ্লাসে চা এসে পড়ল। সামনে চা দেখলে যেন আর থাকা যায় না। পার্থ চুমুক দিল চায়। প্রাণটা যেন জুড়িয়ে গেল চাটাকে। তবে সঙ্গীতার মনের খুঁতখুঁতনি যেন আর যায় না। চায়ের গ্লাসটা নাকের কাছে এনে আবার নাক কুঁচকে সেটা সরিয়ে ঢকাস করে বেঞ্চির ওপর রেখে বলল, ইস, গ্লাসে কেরোসিনের গন্ধ তো। খাচ্ছিস কি করে? কেরোসিনের গন্ধ কোথায়? তুই থাম, এত রাতে চা করে দিচ্ছে, এটাই বিশাল ব্যাপার। আর তুই সেই চাটা না খেয়ে বসে বসে এই চায়ের গ্লাসে গন্ধ শুঁকছিস। যত সব। চায়ের গ্লাস প্রায় খালি, হ্যাঁ দুটোই। এমন সময় দূরে একটা বাইকের শব্দ পাওয়া গেল। বোধহয় সাধন আসছে। সঙ্গীতা তাড়াতাড়ি একটু এগিয়ে গেল। সাধন ওদের দেখে হাত নাড়ল। পার্থকে দেখেই সাধন বলল, এ বাবা, পাটা তো গেছে রে। এ তো ভালো মতো স্টিচ করতে লাগবে মনে হচ্ছে। প্লিজ একটা ফার্স্ট এডের ব্যবস্থা অন্তত কর। আমার না এই চায়ের দোকানে বসে থাকতে একটুও ভালো লাগছে না। এক মিনিট, চায়ের দোকান কোথায়? চায়ের দোকান? পার্থ আর সঙ্গীতা ঘাড় ঘুরিয়ে দেখল। ওরা রাস্তার ধারে একটা ভাঙা বেঞ্চির ওপর বসে আছে। সেখানে কোনো চায়ের দোকান নেই। দোকানের আলোটাও যেন এক নিমেষে কেমনভাবে বুঝে গেছে। চারধারটা একেবারে ফাঁকা। সঙ্গীতা অবাক হয়ে তাকিয়ে ঢোক গিলল। একটু আগেই তো কাঁধে গামছা দেওয়া লোকটা চায়ের গ্লাস রেখে গেল বেঞ্চিতে, কিন্তু সেসব কোথায়? চায়ের গ্লাসগুলোই বা কোথায়? লোকটাই বা গেল কোথায়? এবার পার্থর গলাতেও শোনা গেল অবিশ্বাসের সুর। আরে, এই মাত্র তো চায়ের দোকানটা ছিল এখানে, চাও তো খেলাম দুজনে একসাথে। তার মানে ওটা কি সত্যিই ভূত ছিল নাকি? কিন্তু কিন্তু তুই তো বলেছিলি যে এইখানে একটা চায়ের দোকান আছে, আর এখানে এসেই তো তোকে কল করতে বললি। হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু কাল রাতে চায়ের দোকানে সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। তোকে আর জানানো হয়নি খবরটা। সঙ্গীতা ভয়ে ভয়ে তাকালো চারিদিকে। জায়গাটা অন্ধকার ছিল। মনে হচ্ছে এই কয়েক মুহূর্তে অন্ধকার যেন আরো বেড়ে গেছে। বলছিলাম না, আমার যেন কেমন একটা সন্দেহ হচ্ছে। সঙ্গীতার গলাটা কেমন যেন কাঁদো কাঁদো শোনাচ্ছে। এক ঝটকায় ভারী বুটটা দিয়ে লাথি মেরে বেঞ্চিটাকে ফেলে দিল সঙ্গীতা। পার্থ আবার হেসে উঠল। আরে 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 করছিস কি? আরে কি এমন হলো? ভূত দেখার ইচ্ছে হয়েছিল না খুব তোর? হ্যাঁ,
এর চেয়ে ভালো ভূত আর হয় না, বুঝলি? সাধন চারপাশটা দেখে নিয়ে এবার তাড়া দিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়েছে। চল আগে আমাদের রিসোর্টে যাই, ওখানে তোর পায়ের একটা ব্যবস্থা করি। কাল সকালে না হয়ে হসপিটালে যাব। তোদের বাইকগুলো আনানোর ব্যবস্থা করতে হবে। এখানে দাঁড়িয়ে থেকে আর কাজ নেই, চল। সাধন আগে আগে হাঁটতে লাগলো। সঙ্গীতা পার্থকে পিছনে বসিয়ে সাধনের বাইক নিয়ে আস্তে আস্তে পিছনে আসতে লাগলো। অবশ্য বেশিক্ষণ এভাবে বাইক চালানোর দরকার হলো না। একটু এগোতেই নীল লাল আলোতে লেখা সাধনের রিসর্টের নামটা দেখা যাচ্ছে গেটের ওপরে সাইনবোর্ডটাতে। নামের পাশে একটা নদীর ছবি আঁকা। এতক্ষণে যেন সঙ্গীতার মুখে হাসি দেখা গেল। হ্যাঁ রে, তোর রিসর্টে পার্থর ফার্স্ট এডটা হবে তো ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, হবে রে বাবা। রিসর্ট পৌঁছেই সবাই যেন পার্থর পা নিয়ে পড়ে গেল। কেউ ডেটল জলে পা মুছিয়ে দেয়, তো কেউ তুলো দিয়ে গড়িয়ে আসা রক্ত মুছিয়ে দেয়। ওই রাত দুপুরেই আবার কোথা থেকে এক গ্লাস গরম দুধও চলে এলো। আপ্যায়নের ঠেলায় শেষ পর্যন্ত পার্থকে বলতেই হলো, যাক বাবা, পেতনিতে আমার ফার্স্টে গাড়ির অ্যাক্সিডেন্ট করালো, তারপর ভূতে চা খাওয়ালো। এই বহুতলিতে আসার পর থেকে একের পর এক যা হচ্ছিল, আমি তো ভাবতে বসেছিলাম যে এখানে এসে দেখবো রিসর্টটাও কর্পূরের মতো উবে গেছে হয়তো। আর সেটা যে হলো না, আমি কিন্তু তাতেই নিজেকে বিশাল ভাগ্যবান মনে করছি। অনেকটা জায়গা নিয়ে প্রপার্টিটা। রিসেপশন আর ডাইনিং ছাড়া নদীর পাড় বরাবর অনেকগুলো কটেজ। ঘরের মাথায় টালির চাল, মাঝে সুন্দর যত্ন করে বানানো বাগান, মাঝে একটা ফোয়ারা। বেশ ভালো একটা ঘর দিয়েছে সাধন ওদেরকে। সকালবেলা বারান্দায় গেলে পদ্মা নদী দেখা যায় স্পষ্ট। সারা ঘরে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে আছে। এখন পেইন কিলার খেয়েছিস, একদম চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়। কাল সকালে উঠে সব কথা হবে। পার্থ আলতো করে মাথাটা নাড়ল। এত কথা বলার বোধহয় দরকার ছিল না। সারাদিনের বাইক চালানো, তার উপর এই শেষ কয়েক ঘন্টার ঝক্কি এবং সর্বোপরি পেন কিলারের গুণে চোখ দুটো আপনা আপনি বুজে আসছিল। সঙ্গীতা অবশ্য এর পরেও কিছুক্ষণ জেগেছিল। কি একটা রাত জাগা পাখি টি টি করে ডেকে চলেছে। তার সেই একঘেয়ে ডাক শুনতে শুনতেই কখন যেন আপনা থেকে চোখ দুটো বুজে এলো। কি যেন একটা অস্পষ্ট গুঞ্জন কানে আসছিল অনেকক্ষণ ধরে। ক্রমশ সেই গুঞ্জনটা একবার গাঢ় হচ্ছে, আবার হালকা হয়ে পিছিয়ে যাচ্ছে। সঙ্গীতার ঘুমের জালে যেন বারবার ছেদ পড়ছে। তাও সারাদিনের ক্লান্তিতে যেন তার শরীরটা পাত্তা দিচ্ছে না ব্যাপারটাকে। মাথার দুটো বালিশ, একটাকে কোল বালিশ করেছিল, সেটাকেই আরও বুকের কাছে টেনে পাশ ফিরতেই শুতে গিয়ে কি যে হলো, সে গড়িয়ে পড়ে গেল খাট থেকে। ধর্মড় করে উঠে বসতে বসতে ভেবেছিল সে বোধহয় গড়াতে গড়াতে একেবারে খাটের কোণায় এসে গেছে, তাই টাল সামলাতে না পেরে পড়ে গেছে। কিন্তু চোখ খুলে যা দেখল তা এক কথায় অসম্ভব, অবাস্তব একটা ব্যাপার। সঙ্গীতা দেখল সে একটা পুড়ে কালো হয়ে যাওয়া ঘরের মেঝেতে শুয়ে আছে একা। রাতে ঘরের মধ্যে যে একটা সুগন্ধি ঘোরাফেরা করছিল, তার ছিটে পোঠাও নেই। তার জায়গায় একটা ভ্যাপসা পোড়া গন্ধ। ঘরটার চারিদিকে পুড়ে ঝামা হয়ে গেছে, গায়ে জল পড়ছে টপ টপ করে।
মাথার উপরে খোলা আকাশ থেকে বৃষ্টি নেমে আসছে অঝোর ধারায়। আরেকদিকে অবশিষ্ট টালির চালটা ভেঙে পড়ে আছে। সবকিছু কালো, সবকিছু পোড়া। শোয়ার আগে যে বারান্দায় দাঁড়িয়ে পদ্মা নদীর খোলা হাওয়া নাক টেনে টেনে নিয়েছিল, সেই বারান্দাটাই কেমন যেন ভেঙে একদিকে ঝুলে পড়েছে। পার্থ নেই পাশে, আশেপাশে কোথাও সে নেই। খাটটাও নেই, এমনকি ঘরের দরজাটাও নেই। আর সব থেকে মারাত্মক ব্যাপার হলো, তাকে ঘিরে অন্তত 10-12 জন লোক হা করে তার দিকে তাকিয়ে দেখছে। সঙ্গীতা চিৎকার করে বেরিয়ে এলো ঘর থেকে। সাধন আর পার্থর নাম ধরে ক্রমাগত ডেকে চলেছে সে, কিন্তু কারোর কোনো সাড়া নেই। এদিকে গোটা রিসর্টটার কি অবস্থা, পুরে ঝামা হয়ে গেছে সবকিছু। কখন হলো এসব? রাতে কি তবে আগুন লেগেছিল? কখন লাগলো? সঙ্গীতা তো কিছু টের পায়নি। পার্থ গেল কোথায়? ওর পায়ের যা খারাপ অবস্থা, ও তো একা একা হেঁটে যেতে পারবে না। রাতে কি তাহলে আগুন লেগে গেছে? তাহলে পার্থর কিছু হয়েছে? না, অসম্ভব, হতেই পারে না। রিসর্টে আগুন লাগলো আর সে কিছু টের পেল না। পার্থ পাশ থেকে উঠে গেল তাকে না ডেকে, আর সেও কিছু বুঝতে পারল না। এটা কি করে হতে পারে? সেই পুড়ে যাওয়া রিসর্টে দৌড়ে বেড়াচ্ছে সঙ্গীতা। পার্থ আর সাধন কোথাও নেই। রাতে যে কয়েকজন কর্মচারীকে দেখেছিল তারাও নেই। কিসে একটা গা লেগে হোঁচট খেয়ে পড়ে গেল সঙ্গীতা। ভালো করে তাকিয়ে দেখল সেই নীল লাল আলোয় লেখা রিসর্টের হোর্ডিংটা মাটিতে পড়ে আছে। আলোগুলো জ্বলছে না। নীল লাল বাল্বগুলোর অনেকগুলো ভেঙে গেছে, কয়েকটা আস্ত আছে এখনো। সঙ্গীতা অবাক হয়ে একটা আস্ত বাল্ব হাতে নিয়ে ফ্যাল ফ্যাল করে বসে রইল মাটিতে। গাঁয়ের লোক বোধহয় পোড়া রিসর্টখানা দেখতে এসেছিল এখানে, কিন্তু তার মধ্যে এভাবে সঙ্গীতাকে শুয়ে থাকতে দেখে তাকে ভূত পেতনি, গাঁজাখোর, নেশাখোর নানান রকম কিছু ভেবে নিয়ে নিজেদের মধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে। এদের মধ্যে একজন বয়স্ক লোক বোধহয় গ্রামের মোড়ল হবে। সবাইকে থামিয়ে আস্তে আস্তে এগিয়ে এলো সঙ্গীতার দিকে। কি হয়েছে একটু বুঝিয়ে বলো তো। তুমি রাতে এই পোড়া হোটেলে ছিলে নাকি? সঙ্গীতা কাকে কি বোঝাবে সে তো নিজেই কিছু বুঝতে পারছে না। তবু একজনকে পাওয়া গেল যার সাথে একটু কথা বলা যায়। সঙ্গীতা আমতা আমতা করে বলল, হ্যাঁ, ছিলাম তো, কিন্তু কিন্তু রাতে যখন এলাম তখন তো এটা এরম পোড়া ছিল না। এটা আমার বন্ধুর রিসর্ট। আমি আর আমার হাজবেন্ড এসেছিলাম কাল রাতে। ভদ্রলোক অবাক হয়ে চেয়ে রইলেন খানিকক্ষণ। তোমার কোথাও ভুল হচ্ছে মা। সঙ্গীতা এবার চিৎকার করে উঠল। তার চিৎকারে যেন অনেকখানি কান্না মিশে আছে। না না, কিচ্ছু ভুল হচ্ছে না। এটা আমার বন্ধুর রিসর্ট, সাধন দত্ত। কাল অনেক রাত্রে আমি আর আমার হাজবেন্ড এখানে এসেছিলাম। তখন জায়গাটা খুব সুন্দর ছিল। এই তো এখানে একটা ফোয়ারা ছিল। আর এই যে এখানে এই বোর্ডটায় পদ্মা নদীর একটা হাতে আঁকা পেইন্টিং ছিল। এখানে একটা ছোট ঝিল ছিল, অনেক পদ্ম ফুলও ফুটেছিল। সঙ্গীতা না জানি আরো কি কি বলে যাচ্ছিল। ভদ্রলোক তাকে থামিয়ে বলল, তোমার কোথাও ভুল হচ্ছে মা। এই হোটেলটা পরশু রাতে একটা শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। অত রাত বলে কেউ টের পায়নি। হোটেলে যারা ছিল তারা বেশিরভাগই ঘুমের মধ্যেই আগুনে পুড়ে যায়। সাধন বাবুকে একমাত্র কাল সকালে আধমরা অবস্থায় পাওয়া যায়। সদর হাসপাতালে নিয়ে গেছিলাম আমরা। সে বেচারাও কাল সন্ধে মারা যান মা। ডাক্তারবাবুরা বলেছিলেন
প্রায় বেশিরভাগটাই পুড়ে গিয়েছিল দেহটা। আমাদের গ্রামের কিছু লোকও মারা গেছে। সঙ্গীতা এবার হাউমাউ করে কেঁদে উঠল। আমার বিশ্বাস হচ্ছে না আপনার কথা, আপনার কোনো কথা আমার বিশ্বাস হচ্ছে না। কাল রাতে আমরা যখন এসেছিলাম তখন এটা একদম 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 সুন্দর সাজানো ছিল, একদম একদম ঠিক ছিল। ওই তো ওখানে একটা রিসেপশন ছিল, ওইখানে বসেছিল পার্থ। ওর পায়ে খুব চোট লেগেছিল, ওখানে বসেই সাধনার এখানকার কিছু লোকজনেরা ওর ফার্স্ট এড করে দিচ্ছিল। আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না, বুঝেছেন? একটা কথাও বিশ্বাস করি না আমি আপনার। সঙ্গীতা যতটা চেঁচামেচি করছিল, ভদ্রলোক ততটাই শান্ত হয়ে বলল, এসবই ছিল মা, কিছুদিন আগে অবধিও ছিল, কিন্তু পরশু রাতে সব শেষ হয়ে গেছে। আমাদের গ্রামের অনেকে মারা গেছে দিদি, ওরাই তো এখানে কাজ করতো। দেখো মা, শুনলে? এখনো যদি বিশ্বাস না হয় চলো হাসপাতালে। সাধন বাবুর দেহটা এখনো হাসপাতালে মর্গে পড়ে আছে। ওর কোনো আত্মীয় স্বজনের খবর জানতাম না, খবর দেওয়া হয়নি কাউকে। সঙ্গীতা হাঁপাচ্ছে, কান্নাটাকে অনেক কষ্ট করে চেপে রেখেও আটকানো যাচ্ছে না। শ্বাস নেওয়ার দমকে দমকে বেরিয়ে আসছে। পেছন থেকে কে যেন বলে উঠল, আমাদের বহুতলিতে কি যে হচ্ছে কয়েকদিন ধরে। এই কয়েকদিন আগে রাস্তার পাশে চায়ের দোকানটায় আগুন ধরলো, ওই যে বিদ্যুৎ দোকানটায়। পরশু আবার ওই এখানটা পুরো পুরো ছাই হয়ে গেল। আবার আজ সন্ধ্যের সময় বোধহয় ওই গ্রামে ঢোকার মুখে মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো বাইক উল্টে পড়ে আছে। আর লোকটার কথা শেষ না হতেই সঙ্গীতা আবার চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাদের দুজনের বাইকই পড়ে আছে ওখানে। আমার হাজব্যান্ড পড়ে গিয়েছিল পাশের একটা সবজির মাঠে, একেবারে মুখ থুবড়ে। ওর পাটা অনেকখানি কেটে গিয়েছিল, আর আর মাথাতেও চোট পেয়েছিল। যারা দাঁড়িয়েছিল আশেপাশে সবাই চুপ, কারোর মুখে কোনো কথা নেই। সঙ্গীতা আবার চিৎকার করে জিজ্ঞাসা করলো, পার্থ কোথায়? ও আমার হাজব্যান্ড। পার্থকে দেখেছেন আপনারা কেউ? পার্থ কোথায়? বয়স্ক লোকটি একটু অবাক হয়ে তাকিয়ে রইল সঙ্গীতার দিকে। তারপর তার হাত ধরে টেনে বলল, তুমি চলো মা একবার আমার সঙ্গে, তোমাকে কিছু দেখানোর আছে। সঙ্গীতা তখনও হড়বড় করে অনেক কথা বলে চলেছে। সেসব কথার কোনো পাত্তা না দিয়েই সঙ্গীতাকে প্রায় টানতে টানতে নিয়ে গেলেন ভদ্রলোক। তাদের পেছনে গ্রামের বাকি যারা জমা হয়েছিল। ভদ্রলোকের একটা আদ্যিকালের স্কুটার ছিল, তাতেই দুজনে বসে হোঁচট খেতে খেতে এগিয়ে চলল। রাস্তা অন্ধকার দেখালেও বেশ চেনা সঙ্গীতার। এই রাস্তা দিয়েই সে আজ সন্ধ্যের দিকেই এসেছিল পার্থর সাথে। রাস্তার পাশে যেখানে সেই ভুতুরের চায়ের দোকানটা ছিল, সেদিকে তাকিয়েই ভয়ে মুখ সরিয়ে নিল সঙ্গীতা। আসার সময় অন্ধকার রাতে বোঝা যায়নি, এখন দেখা যাচ্ছে পোড়া কাঠের বেঞ্চটা উল্টে পাল্টে পড়ে আছে। আর একটুখানি গিয়েই সেই জায়গাটা যেখানে রাস্তাটা একটা বড় গর্তে পড়ে টাল সামলাতে না পেরে পড়ে গিয়েছিল পার্থর বাইক। এই ঝড় বৃষ্টির মধ্যেও এখানেও একটা জটলা দাঁড়িয়ে আছে, পুলিশও আছে। কারোর একজন যেন সাদা চাদরে ঢাকা মৃতদেহ পড়ে আছে, পায়ের কাছে অনেকটা কেটে গেছে বোধহয়। সাদা চাদরের চুইয়ে এসে নিচের অংশটা রক্তে ভেসে যাচ্ছে। ভয়ে ভয়ে এগিয়ে গেল সঙ্গীতা। একটা হালকা হাওয়া এসে একটু সময়ের জন্য সেই মৃতদেহের মুখের ওপরের চাদরটা সরিয়ে দিল। সঙ্গীতা চিৎকার করে উঠল, পার্থ!
আপনারা শুনলেন দেবশ্রী ভট্টাচার্যের লেখা নিশুতি রাতে মুর্শিদাবাদ। দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই দ্য মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সোনিয়া ডি দত্ত, সৈকত ভূঁইয়া, শেখ শামসুদ্দিন, সারা এডেন, মোহাম্মদ ওয়াসিম খান, বিদিশা মুখার্জি, জয়নাল মল্লিক, ট্র্যাভেল উইথ এমটিভি রাইডার, কুনাল রয়, সমৃদ্ধা দাস, দ্য বং বয়, সঞ্চিতা সরকার, এআর এন্টারটেন রাজবংশী, দীপায়ন ঘোষ, রিয়া সাহা, সোমনাথ মণ্ডল, সন্দীপন কোলে, সৌভিক দাস, শুভম মণ্ডল, ঋষভ মণ্ডল, মঞ্জুর লস্কর, বাপ্পা মাঝি, ওয়ান্ডারার কমিউনিটি, রোহিত প্রধান, জয়ন্ত ঘোষ, ইন্ট বুদ্ধদেব, কুশ মণ্ডল, রশনি .14, লেটস বিগন, দীপায়ন মাহাতো, শুভজিৎ বসাক, কৌস্তব পান, কুমার গৌরব চক্রবর্তী অফিসিয়াল, বিদ্যুৎ গোস্বামী, স্পেস ইএক্সি, PS, অগ্নিম বক্সি, প্রদীপ রয়, হরিদাস কীর্তনিয়া, অভিজিৎ ভগত, ফোর্ট ব্লিট ফিঞ্চ, সায়ন পাল, অয়ন সাহা, নীলকান্ত বেড়া, আরিফ মণ্ডল, অঙ্কন, প্রদীপ পাত্র, ASR, সুব্রত জানা, দেবাশিস ভাবুক, এলোরা দত্ত রয়, SK আলিম। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গল্পটা কেমন লাগলো স্পেসিফিক্যালি সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে শেষ হচ্ছে আজকের পর্ব, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।